গুরুচাঁদ ঠাকুর কি সেদিন তাহলে ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন? গান্ধীর ক্যারিশমা তথা ম্যাজিকের পরিবর্তে তিনি ঘটনার পারম্পর্য লক্ষ্য করে লজিক্যাল ব্যাখ্যাই খুঁজেছিলেন এবং তার পথেই পরবর্তীকালে হেঁটেছিলেন মাদ্রাজের পেরিয়ার। 1925 সালে বর্ণ হিন্দুদের কবজায় থাকা কংগ্রেস থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন দলিতদের অধিকার বিষয়ে। গুরুচাঁদ ঠাকুরকে বোঝাতে বিফল হয়েছিলেন গান্ধীজি। আসলে সেদিন কোনো সদুত্তর সেই নেতাদের কাছে ছিল না। গান্ধীজি বর্ণাশ্রম ধর্মকে প্রাকৃতিক মানলেও বর্ণগুলির মধ্যে উচ্চ আবশ্যতাকে তিনি মানতেন না এবং অস্পৃশ্যতাকে তিনি পাপ বলেই মনে করতেন। 1924-25 সালে কেরালার এঝা বা অচ্ছুত গোষ্ঠীর মধ্যে যখন ভাইকম সত্যাগ্রহ শুরু হয়, তখন পেরিয়ার সহ অন্যান্য দলিত আন্দোলনের নেতৃবর্গের সঙ্গে গান্ধীও সেদিন ত্রিবাঙ্কুরে উপস্থিত ছিলেন। উচ্চবর্ণের হিন্দুদের অকথ্য অত্যাচার যা দলিত তথা অনুন্নত জাতিগুলির উপর করত, তা দেখে গান্ধীজি অস্পৃশ্যতার পাপ দূর করার জন্য পরবর্তীকালে বিভিন্ন কর্মোদ্যোগ গ্রহণ করেছিলেন। 1932 সালে তিনি গঠন করেছিলেন অল ইন্ডিয়া অ্যান্টি আনটাচেবিলিটি লীগ। পরবর্তীকালে এই সংগঠনের নাম হয় হরিজন সেবক সংঘ এবং তার পরের বছর 1933 সালে তিনি অস্পৃশ্যতা বিরোধী জনসচেতনতা বৃদ্ধি করার জন্য প্রকাশ করেছিলেন হরিজন পত্রিকা। ইংরাজি পত্রিকা ছাড়াও তিনি গুজরাটে হরিজন বন্ধু এবং হিন্দি ভাষায় প্রকাশ করেছিলেন হরিজন সেবক সাপ্তাহিক পত্রিকা। 1932 সাল থেকে তিনি অসবর্ণ বিবাহ এবং বর্ণ হিন্দুর সঙ্গে দলিতদের বিবাহকে উৎসাহিত করেছিলেন। এছাড়া 1946 সালে গান্ধীজি ঘোষণা করেছিলেন যে তার আশ্রমে যেসব জুটির বিয়ে হবে তার মধ্যে একজনকে অবশ্যই দলিত হতে হবে এবং তিনি বর্ণ হিন্দু মেয়েদেরকে উপদেশ দিয়েছিলেন তারা যেন যোগ্য দলিত পাত্র খুঁজে বিয়ে করেন। তিনি অস্পৃশ্যতা এবং জাত বৈরিতা ঘোচাতে বিভিন্ন জাতির মধ্যে বিয়েকে এবং বিভিন্ন জাতির একত্রে খাওয়া দাওয়াকে গুরুত্ব দিতে শুরু করেছিলেন। 1927 সালের আম্বেদকরের মহাসত্যাগ্রহর দিকে তাকিয়ে বলা যায় যে গুরুচাঁদ ঠাকুর এই ধরনের আন্দোলনের আঁচ আগে থেকেই টের পেয়েছিলেন এবং তিনি সাবধান করেছিলেন চিত্তরঞ্জনকে, গান্ধীকে আরো সচেতন হওয়ার জন্য। বহু চেষ্টার পর হিন্দু ধর্মের পরিচয়ের মধ্যে থেকে আম্বেদকর যখন বৈষম্য এবং বৈরিতা ঘোচাতে অক্ষম হলেন, বোঝাতে বিফল হলেন, তখন অক্টোবর 1935 সালে তিনি ঘোষণা করেছিলেন যে অচ্ছুত হয়ে তিনি জন্মালেও অচ্ছুত হয়ে তিনি মরবেন না। তার অস্পৃশ্যতার গ্লানি ঘোচানোর জন্য এবং অনুন্নত হাজারো জাতিকে মুক্তি দেখাতে আম্বেদকর পরবর্তীকালে 1956 সালের দিকে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। আপনারা জানেন যে পরবর্তীকালে বর্ণ হিন্দু এবং দলিতদের ভেদ সেপারেট ইলেক্টরেট পর্যন্ত গড়িয়েছিল। সে আলোচনা ভিন্ন, পরে কখনো সুযোগ হলে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। গুরুচাঁদ ঠাকুরের ভারতীয় অর্থনীতি আলোচনায় গ্রামের গুরুত্ব যে কতখানি তা প্রমাণ হয়েছিল 27-28 ডিসেম্বর 1937 সালে জওহরলাল নেহেরুর নেতৃত্বে জাতীয় কংগ্রেসের 50তম অধিবেশন, যা মহারাষ্ট্রের গ্রাম ফৈজপুরে সংগঠিত হয়েছিল। যে নির্দেশ গুরুচাঁদ ঠাকুর ওই ঘটনার প্রায় 15-16 বছর আগে দিয়েছিলেন। গুরুচাঁদ ঠাকুর আদর্শ ডাক্তারের মতোই ভারতীয় সমাজের ব্যাধিগুলির ডায়াগনোসিস করতে পেরেছিলেন এবং সঠিক ওষুধ ও পথ্য প্রেসক্রাইব করতে পেরেছিলেন। 1938 সালে সুভাষচন্দ্র বসু তৎকালীন কংগ্রেসের সভাপতি জওহরলাল নেহেরুর নেতৃত্বে যে ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করেছিলেন, সেখানে নেতাজির যে অর্থনৈতিক চিন্তা সেটা বিশ্লেষণ করলে আপনারা দেখতে পারবেন যে সেখানেও সমাজবৈদ্য গুরুচাঁদ ঠাকুরের দৃষ্টি এবং বিশ্লেষণের প্রভাব সেখানে দ্যুতিময়। 1926 সালে নমশূদ্র বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া ভাষণ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন কথা, যেগুলো তৎকালীন সময়ের ভারতীয় বড় বড় নেতাদের তিনি বলেছিলেন, সে সমস্ত কথা যদি আপনারা বিশ্লেষণ করেন তবেই গুরুচাঁদ ঠাকুরের সামাজিক গুরুত্ব, এই সমাজে তার প্রভাব এবং ভারতীয় চিন্তা নায়কদের মধ্যে তার স্থান, তার আসন যে কত উঁচুতে তা বুঝতে খুব বেগ পেতে হয় না এবং তার সঠিক মূল্যায়ন করাও সহজ হয়ে পড়ে। জানি না আর কতদিন লাগবে ভারতীয় দলিত উদ্ধারক, চিন্তাবিদ, কর্মনায়ক গুরুচাঁদ ঠাকুরের ঐতিহাসিক সঠিক মূল্যায়ন এবং পর্যালোচনা হতে।